তো বন্ধুগণ, আপনাদের মতো আমিও খুবই দুঃখিত। এই ভিডিও করার উদ্দেশ্য এইটা যে সবাই একসাথে দুঃখ মিল বাঁটকে খাएंगे। তো হিন্দিতে হয়ে গেল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ হয়ে গেছে শেষ। ইন্ডিয়া হয়ে গেছে হোয়াইট ওয়াশ, কারণ 2-0 দুটোই টেস্ট ম্যাচ ছিল। একটা কলকাতাতেও আমরা হেরেছি এবং গুয়াহাটিতেও আমরা হেরেছি, ঠিক আছে। সো দ্য থিং ইজ দ্যাট আমরা মোটামুটি সেকেন্ড কনজিকিউটিভ হোম সিরিজ হোয়াইট ওয়াশ হলাম। নিউজিল্যান্ডের কাছে আমরা 3-0 হয়েছিলাম, আর আমরা এখানে সাউথ আফ্রিকার কাছে 2-0 হলাম। কি হয়েছে, কি হতে পারতো, আজকে এই ভিডিওতে সেইগুলোই আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে দিই টসের কথা। টস বা সাউথ আফ্রিকা যেতে এবং প্রথমে ব্যাট নেয় এবং ব্যাট করে 489 রান করে, যেখানে মানে কি বলবো, অবাক করে দেওয়া একটা ইনিংস। তার নাম হচ্ছে ভাই এস মুথুস্বামী। সে কোথা থেকে এসছে, কি করেছে, আই হ্যাভ নো আইডিয়া। আমি মালটার নাম শুনেছিলাম কিছু বছর আগে, মেবি ওয়ানডে সাইড বা টি20 সাইডে চান্স পেয়েছিল, আমি নাম শুনেছিলাম, ঠিক আছে। সে ভাই 206 বলে 109 রান করেছে এই ট্র্যাকের উপরে, যেখানে ভাই আমাদের ব্যাটসম্যানরা সাইমন হারবার, কেশব মহারাজের বল খেলতে পারছে না কি দাঁড়াতে পারছে না ভাই। এগুলা খেলা হচ্ছে, ঠিক আছে ভাই, আর কি মারাচ্ছিস তোরা। সেই 489 রানের এগেনস্টে আমরা কত করেছি, 201 রান, ঠিক আছে ভাই। সেই 201 রানের মধ্যে মার্কো জেনসেন প্রথমে 6 উইকেট নিয়ে নিয়েছে, এছাড়া সাইমন হারবারও 3টে নিয়েছে। মানছি এখানে মার্কো জেনসেন এমন বোলিং করেছে, যেরকম তার লাইন লেন্থ ছিল এবং তার হাইট সবই আমি মেনে নিচ্ছি ভাই, কিন্তু এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা ইন্ডিয়ান ক্রিকেটের হোম সাইডে খেলছি আমরা ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ খেলছি। এটা সাউথ আফ্রিকাতে জোহানেসবার্গ, কেপটাউনে নয়, যে ভাই কানের পাশ দিয়ে সাঁই সাঁই বল যাচ্ছে ভাই, এইখানে বল আসছে কাঁধের কাছে। আই মিন अरे क्या क्या करूं मैं इसका क्या करूं क्या करूं मार भी नहीं सकता। আমি লিটারালি খুব ফার্স্ট্রেটেড, কারণ বিগত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে যেরকমভাবে আমরা খেলছি, ওই ইন্টেন্ট দেখালে হবে না ভাই, রেজাল্ট চাই। গৌতম গম্ভীর অনেক বড় বড় লেকচার মেরেছিল, আমি এই হলে এই করে দেবো, সেই করে দেবো, দেশ আগে, এই আগে, অমুক পেল বিচি, বাট আলটিমেটলি হচ্ছে না ভাই, হচ্ছে না। এরকম ইন্ডিয়ান ক্রিকেট কোনোদিনও করেনি, আমি অন্তত দেখিনি। আমি যতদিন ক্রিকেট দেখেছি 2004-05 থেকে আমার মোটামুটি মনে আছে আমি ক্রিকেট দেখতে শুরু করেছি, কারণ আমার বয়স তখন 5-6 বছরই ছিল ভাই। তো সেইখান থেকে এরকম আমি দেখিনি ভাই, বিশ্বাস কর। ডাউনফল দেখেছি আমি সেই এরাতেও দেখেছি, যেখানে আমরা অস্ট্রেলিয়াকে 5-0, ইংল্যান্ডকে 4-0-তে টেস্ট সিরিজ হেরে এসেছি, বাট এরকম ছিল না। তখন জানতাম যে ভাই ইন্ডিয়ার টেস্ট সাইড এরকমই, এরা দুর্বল, এরা পারে না বাইরে গিয়ে খেলতে। বাট তারপরে বিরাট কোহলি 2017 সাল থেকে 2022 সাল অবধি যে সাইডটা তৈরি করেছিল, সেই সাইডটাকে ডেস্ট্রয় করে দিল, জাস্ট ডেস্ট্রয় করে দিয়েছে ভাই। ওয়াশিংটন সুন্দরকে 3-এ খেলানোর লজিক আমি জানি না। আচ্ছা, নীতিশ কুমার রেড্ডিকে 8-এ খেলানোর লজিক আমি জানি না। মানে সরফরাজ খানের এত ভালো দেশে পারফরমেন্স, এত সুন্দর সে স্পিন খেলতে পারে, তারপরেও তার চান্স না পাওয়া, আই হ্যাভ নো আইডিয়া। মোহাম্মদ শামি কেন খেলছে না, আই হ্যাভ নো আইডিয়া। আকাশদীপ কেন খেলছে না, আই হ্যাভ নো আইডিয়া। বাট যেটা আইডিয়া আছে সেটা হচ্ছে টিমটায় হিপোক্রেসি চলছে, টিমটায় ফেভারিটিজম চলছে। নেহাত ভাই, তোরা ভাগ্য ভালো যে এই হর্ষিত রানাটা কিছু ঠিকঠাক করতে পারেনি, নয়তো এও চান্স পেতো। বিশ্বাস কর, পুরো এই টেস্ট সিরিজটাতেও হর্ষিত রানা চান্স পেতো। আমি অভিমন্যু ঈশ্বরন বাদই দিলাম, ওরা তো ভাই মানে ওদেরকে ধর্তব্যের মধ্যেও ধরে না সিলেক্টাররা। বাট যারা সিলেক্টেড হচ্ছে তারা কি পারফরমেন্স দিতে পারছে, এবং এরকম না যে সামনে মুথাইয়া মুরলীধরন, সেন ওয়ান, সেই বাবারে ড্যানিয়েল ভিত্তরে বিরাট স্পিন, সাকলাইন মুস্তাক, বাবারি সে খেলা যাচ্ছে না, অফ দ্য পিচ যখন বল যাচ্ছে দেখতে পাচ্ছে না ভাই, সেরকম নয়। সাইমন হারবার, কেশব মহারাজ, ওকে কেশব মহারাজ গেছে, এক্সপিরিয়েন্স আছে, এত বছর খেলছে, ঠিক আছে, ভেরি গুড। বাট সাইমন হারবার এত বছর পর, 6 বছর 7 বছর পর টেস্ট ক্রিকেট খেলছে। মানছি যে দুটো পিচ দেওয়া হয়েছে, কলকাতার পিচটা একটু বেশি ড্রাই ছিল, সেখানে বল একটু বেশি গ্রিপ করেছিল, কিন্তু এই পিচটা, এইখানে তো পেস বোলিং ঠিকঠাক হচ্ছিল, এইখানে কি হলো? সেই সেকেন্ড ইনিংসে আমরা ডাব্বা খেয়ে গেলাম, কী লাভ হলো ভাই? সাই সুদর্শন তবু সেকেন্ড ইনিংসে খেলছিল, কিন্তু লাঞ্চের পরে সেও একটা স্লিপে ক্যাচ দিয়ে দিল। আর ভাই যখন টপ অর্ডারে ব্যাটসম্যানরা চলছে না, তাহলে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে কী আশা করব আমি? কেন আশা করব আমি? ওরা তো যে কাজটা করতে গেছিলো সে কাজটা করছে। আর মানে আমাদের ভাগ্য ভালো যে সাউথ আফ্রিকা আমাদের মানে কি বলবো, এখানে ফলো অন খাটায়নি। 280 রান মতো আমাদের ট্রায়াল ছিল, আরামসে ফলো অন খাটানো হতো। এবং যা ইন্ডিয়ার অবস্থা ভাই, ফলো অনে আমরা এক ইনিংস 140 150 এরকম রানে হারে মরতাম।
ওটা ওদের মানে ওরা জেনারেস যে ওরা ভাই এক ইনিংসে হারাতে চাইছে না বা এরকম খারাপ দেখাবে আমাদের মন খারাপ এনিথিং রিজন, ওরা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেছে 260 রান করেছে, 5 উইকেট পড়ে গেছিলো, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে সবাই যে এই যে বলতো বওনা কিন্তু তোর দেশে এসে তোর ভেঙে দিয়ে চলে গেলো। কী ভেঙে দিয়ে চলে গেলো কমেন্ট করে যাও। আর মানে ভাই আমি এখানে স্কোর কার্ড, এখানে বোলিং স্ট্যাট, এখানে ওসব দেখে কি করব, যা হওয়ার হয়ে গেছে ভাই। আমার বিরক্ত লাগছে লিটারেলি বলছি। আমি যখন গৌতম গম্ভীরের এরা শুরু হয়েছিল আমি শালা সেই ভাঞ্চত যে কি বলবো বড় বড় করে বলেছিলাম যে জি এরা শুরু হচ্ছে সব কিছু ঠিক হবে, এবং শুরুয়াতে ঠিকঠাক হচ্ছিল। ওই যে শ্রীলঙ্কার কাছে ওই যে ওয়ানডে সিরিজটা আমরা হারলাম, ওর পর থেকে কী যে ধরলো আই হ্যাভ নো আইডিয়া। আইসিসি টুর্নামেন্টে এরপরে কি করব আমি তাও জানি না ভাই। টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, তার জন্যে 5টা টি20, 3টা ওডিআই, দিন ওডিআই ক্রিকেটেরও যে ডিমান্ডটা যে চার্মটা সেটাও চলে যাচ্ছে ভাই। এভাবে চলতে থাকলে আই মিন সেই 2013 থেকে 2015 অবধি 2016 অবধি যে ডার্ক এরা অফ ইন্ডিয়ান ক্রিকেটের ছিল, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, সেটা আবার কিন্তু ফিরে আসতে চলেছে। সম্পূর্ণ দায়ী কিন্তু গৌতম গম্ভীর ভাই, এটা আনডাউটেডলি। কারণ লোকজন দেখতে পাচ্ছে, ঠিক আছে, যারা যোগ্য, যারা খেলতে পারবে, যাদের খেলা উচিত তাদেরকে না খেলে যারা ওর ফেভারিট, যাদেরকে ওর পছন্দ তাকে সে খেলাচ্ছে ভাই। এবার লোকজন তো খুলে বলছে। আর যতই তুই প্রেস কনফারেন্সে পরে এসে বল যে এটা বিসিসিআই ডিসিশন, আমি থাকবো কি কে থাকবে, এই সেই কথাবার্তা তুই বল না কেন, এখন সাধু সাজা কাজ করলেও তোকে কেউ সাধু ভাবছে না। কারণ সেই দিনই তোকে সাধু ভাবার কথা সবাই বন্ধ করে দিয়েছিল, যেদিন তুই বিরাট কোহলি আর রোহিত শর্মাকে রিটায়ারমেন্টের জন্য বাধ্য করিয়েছিলিস। তুই বাধ্য করিয়েছিস ভাই, তুই মানবা না এমন দুনিয়ার কাছে যাই বল আর তাই বল। এবং তোর ফাটে কথা আমি জানি, 2012 সালে যখন ইন্ডিয়া শ্রীলঙ্কার ওডিআই সিরিজ হচ্ছিল, তখন গৌতম গম্ভীরকে ক্যাপ্টেন করার কথা ছিল। গৌতম গম্ভীরকে পুরোপুরি স্যাক করিয়ে আমাদের বিরাট কোহলিকে ভাইস ক্যাপ্টেন করা হয়, সেইখানে ফাটে গৌতম গম্ভীরের, সেই জায়গাটায় ফাটে। এবং দ্যাট ওয়াজ দ্য আর্লি রাইজ অফ বিরাট কোহলি। তখন বিরাট কোহলি হচ্ছিল, ঠিক আছে, সেটা গৌতম গম্ভীরও জানতো। গৌতম গম্ভীরের আই ডোন্ট নো, মেবি ওর ইচ্ছে ছিল যে একে যদি আটকে দিতে পারি তাহলে ভালো হয়, জানি না ভাই কী ইন্টেনশন কী ব্যাপার, বাট এতটা শিওর আমি আজকে খুলে বলছি গৌতম গম্ভীরের ফাটে এই বিরাট কোহলি আর রোহিত শর্মার পারফরমেন্স, তাদের কেরিয়ার, তাদের অ্যাচিভমেন্ট যাই বল না কেন, ঠিক আছে ভাই। আর কি বলবো, সব ফার্স্টেশন আমি বের করে দিলাম। এখানে স্ট্যাট ফ্যাট, কে কত রান করেছে, কে করে উইকেট নিয়েছে বলে কোনো লাভ নেই। যে সিচুয়েশনে আমরা এখন পড়ে আছি, যদি পরের টেস্ট সিরিজের আগে এই টিম কম্বিনেশন হোক, কোচ আর প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্স হোক, এই যোগ্যতা বিচার হোক, এনিথিং, যদি এগুলো সলভ না হয় তাহলে এরকমই চলতে থাকবে। আর যদি এরকম চলতে থাকে, ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের প্রতি লোকজন আস্থা হারিয়ে ফেলবে, যেটা আমি অন্তত একদমই চাই না। কারণ এই দেশে একটা মাত্রই স্পোর্টস আছে যে স্পোর্টসটাকে লোকজন সিরিয়াসলিভাবে দেখে, এবং সব রকম জিনিস থেকে এক্সকেপ করার জন্য স্পোর্টসটাকে লোকজন ইউজ করে, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু এই স্পোর্টসটা, ঠিক আছে। তো আমি অন্তত চাই না এই দেশে যে স্পোর্টসটা আছে, বেঁচে আছে, যার অস্তিত্ব এখানে বজায় আছে, আমি সেইটা এভাবে চোখের সামনে একটা লোকের জন্য ধ্বংস হোক। আই ডোন্ট কেয়ার ভাই কে ব্যাটিং কোচ হচ্ছে, কে বোলিং কোচ হচ্ছে, কে ফিল্ডিং কোচ হচ্ছে, ঠিক আছে, আমার দেশের টিম যেন এক থাকে এবং তারা যেরকম খেলে, যেরকম তাদের পরিচয়, যেরকম তাদের ডমিনেন্স, সেটা যেন বজায় থাকে। হ্যাঁ ভাই, ইক্কা দুক্কা ম্যাচ হেরে গেলাম, সিরিজ হেরে গেলাম ভাই, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, সিরিজ হারবে জিতবে এটা স্পোর্টস, এটা হবেই, বাট এইরকমভাবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল মাই ব্রাদার, অ্যাবসলিউটলি নট। তো এই ফার্স্ট সেশন এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার কথাগুলো লজিক্যাল মনে হয়, ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাড়াতাড়ি আসছি, বেশি দেরি করবো না। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।